নমস্কার, নিউজ নয়ের পর্দায় বাংলা সংবাদে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে পাপড়ি। চোখ রাখছি বিস্তারিত সংবাদে। দিল্লির বহুল আলোচিত মদনীতি মামলায় সিবিআই এর অভিযোগ নস্যাৎ করে দিয়ে ঐতিহাসিক রায়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও মনীষ সিসোদিয়া সহ 23 জনকে খালাস করে দিল রাউস এভিনিউ আদালত। আদালতের এই রায় নতুন বিতর্কের ঝড় তুলেছে রাজনৈতিক অঙ্গনে। আদালতের তির্যক মন্তব্যে তদন্ত প্রক্রিয়া ও চার্জশিটের বিশ্বাসযোগ্যতা নিয়ে বড় প্রশ্ন উঠেছে। আর খালাসের পর কেজরিওয়ালের পাল্টা রাজনৈতিক আক্রমণে উত্তপ্ত হয়েছে জাতীয় রাজনীতি। দিল্লির বহুল আলোচিত মদনীতি সংক্রান্ত সিবিআই মামলায় গুরুত্বপূর্ণ মোড় এনে শুক্রবার খালাস পেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া সহ মোট 23 জন অভিযুক্ত। রায় ঘোষণার সময় তদন্ত প্রক্রিয়া ও চার্জশিটের একাধিক ত্রুটি নিয়ে কড়া মন্তব্য করেন দিল্লির রাউস এভিনিউ আদালতের বিশেষ বিচারক। অভিযোগ প্রমাণে সিবিআই ব্যর্থ হয়েছে এবং চার্জশিটে উপস্থাপিত বহু তথ্য সাক্ষ্য প্রমাণ দ্বারা সমর্থিত নয় বলে পর্যবেক্ষণে উল্লেখ করেছে আদালত। হাজার হাজার পৃষ্ঠার চার্জশিটে এমন বেশ কিছু বিবৃতি ও তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে যার সঙ্গে সংশ্লিষ্ট সাক্ষীর জবানবন্দির সামঞ্জস্য নেই। সুনির্দিষ্ট ও গ্রহণযোগ্য প্রমাণ ছাড়া অভিযুক্তদের নাম জড়ানো হয়েছে বলেও উল্লেখ করে আদালত। ফলে আইনি বিচারে অভিযোগ টেকেনি এবং সকল অভিযুক্তকে খালাস দেওয়া হয় আদালতের রায়ে। এদিকে রায় ঘোষণার পর দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন অরবিন্দ কেজরিওয়াল। কেন্দ্রের শাসক দলের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ করেন তিনি। তাঁর বক্তব্য, নির্বাচনে পরাজিত করতে না পেরে বিভিন্ন তদন্তকারী সংস্থাকে ব্যবহার করে চাপে ফেলার চেষ্টা করা হয়েছে তাঁর দলকে। গত 4 বছরে মদ কেলেঙ্কারি ইস্যুকে সামনে রেখে প্রচার চালানো হয়েছে বলেও দাবি করেন তিনি। তবে আদালতের রায়ে সত্যের জয় হয়েছে বলে মন্তব্য করে বিচার বিভাগের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন কেজরিওয়াল। षड्यंत्र किसने रचा, क्यों रचा? ये पूरा षड्यंत्र 2 लोगों ने मिलकर रचा, नरेंद्र मोदी जी और अमित शाह जी। और आज उन दोनों को पूरे देश से माफी मांगनी चाहिए। उन दोनों ने मिलकर षड्यंत्र रचा कि आम आदमी पार्टी को खत्म किया जाए, आम आदमी पार्टी को बर्बाद किया जाए। और उस षड्यंत्र के तहत आजाद भारत का सबसे बड़ा और सबसे घिनौना षड्यंत्र रचा उन लोगों ने। वो देख रहे थे कि दिल्ली में वो हमें नहीं हरा सकते। वो देख रहे थे कि दिल्ली की जनता हमारे कामों से बहुत खुश है। वो देख रहे थे दिल्ली में कामों की राजनीति के आधार पे वो कहीं खड़े नहीं होते, तो उन्होंने एक षड्यंत्र रचा। जनता जानती है कि केजरीवाल ईमानदार, उन्होंने कहा केजरीवाल की ईमानदारी पे चोट करो। जनता जानती है कि आम आदमी पार्टी ईमानदारी, उन्होंने कहा आम आदमी पार्टी की ईमानदारी पे चोट करो। उन्होंने आम आदमी पार्टी को खत्म करने के लिए षड्यंत्र रचा और बोले केजरीवाल बेईमान है, केजरीवाल बेईमान है, केजरीवाल बेईमान है। केजरीवाल ने शराब घोटाला किया, केजरीवाल पैसे खा गया, केजरीवाल ने 100 करोड़ रुपए खा लिए। मैंने जिंदगी में केवल ईमानदारी कमाई है, मैंने जिंदगी में केवल इज्जत कमाई है, एक नया पैसा नहीं कमाया मैंने अपनी जिंदगी में। इन लोगों की तरह नहीं हूं मैं। मैंने जिंदगी में एक नया पैसा नहीं कमाया, केवल ईमानदारी कमाई है। और ये उस ईमानदारी के ऊपर चोट करना चाहते थे, उसके लिए इन्होंने षड्यंत्र रचा था। आज कोर्ट के ऑर्डर के बाद ये साबित हो गया देश के सामने, केजरीवाल कट्टर ईमानदार है, मनीष सिसोदिया कट्टर ईमानदार है, संजय सिंह कट्टर ईमानदार है, दुर्गेश कट्टर ईमानदार है, आम आदमी पार्टी कट्टर ईमानदारी है। हम नहीं कह रही है, कोर्ट ने सारे देश के सामने बोला है। এই রায় ঘিরে নতুন বিতর্কের সূত্রপাত হয়েছে জাতীয় রাজনীতিতে। একে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলার পরাজয় হিসেবে ব্যাখ্যা করেছে বিরোধী শিবির। অন্যদিকে শাসক দলের তরফে এখনো স্পষ্ট নয় আনুষ্ঠানিক প্রতিক্রিয়া। দিল্লির রাজনীতিতে তাৎপর্যপূর্ণ প্রভাব এবং আসন্ন রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করবে এই রায় বলে মনে করছেন বিশ্লেষক মহল। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। আগরতলার প্রজ্ঞা ভবনে ত্রিপুরা বিধানসভার উদ্যোগে আয়োজিত 1 দিবসীয় কর্মশালা জনপ্রতিনিধিদের স্বচ্ছতা, জবাবদিহিতা ও জন আস্থার গুরুত্বের ওপর জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। নতুন ত্রিপুরা গড়ার লক্ষ্যে জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক ও দায়িত্বশীল ভূমিকার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পদমর্যাদায় নয়, মানুষের বিশ্বাসই রয়েছে জনপ্রতিনিধিদের প্রকৃত শক্তি বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা।
শুক্রবার আগরতলার প্রজ্ঞা ভবনে ত্রিপুরা বিধানসভার উদ্যোগে আয়োজিত জনগণের প্রতি জনপ্রতিনিধিদের দায়িত্ব ও জবাবদিহিতা শীর্ষক এক দিবসীয় কর্মশালায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। পদমর্যাদায় নয়, মানুষের বিশ্বাসেই জনপ্রতিনিধিদের প্রকৃত শক্তি নিহিত। নতুন ত্রিপুরা গড়ার অঙ্গীকার বাস্তবায়নে জনপ্রতিনিধিরাই সবচেয়ে বড় শক্তি। এই মন্তব্য নিছক রাজনৈতিক স্লোগান নয়, বরং তা শাসন ব্যবস্থার কাঠামোগত বাস্তবতা বলে এদিন উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। 2047-এ আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী যে গাইডলাইন দিয়েছেন যে আমাদের দেশকে ডেভেলপ কান্ট্রি, ইডি, আইএনজি না, ডেভেলপিং না, আইএনজি না, ডেভেলপ কান্ট্রি আমাদের বানাতে হবে। যে বিকশিত ত্রিপুরা, বিকশিত ভারত। তো বিকশিত ভারত বানাতে গেলে বিকশিত ত্রিপুরা স্টেটগুলো বানাতে হবে। আমরাও কিন্তু সেইভাবে আমরা চেষ্টা করছি। আর এগুলো কিন্তু শুধু নারী বা আমাদের খালি ডায়লগ না, এগুলো কিন্তু আসলে আমাদের করা উচিত। এবং আজকে আমাদের যে সমাজের যে দরিদ্র, মাননীয় প্রধানমন্ত্রী বলছেন আমাদের 4টে জাত, যে গরিব, পুরুষ, আমাদের গরিব, যুবক এবং মহিলা এবং কৃষক। তার বাইরেও আমাদের যারা জনজাতিরা আছেন, সংখ্যালঘুরা আছেন, অন্যান্য প্রবীণ নাগরিক, তাদের বিষয়ের উপর আমাদের সার্বিক উন্নয়ন, সেই বিষয়ে আমাদের কথা বলা উচিত। আমাদের এখানে যারা জনপ্রতিনিধিরা আছেন, আমরাও একদিন আরো বেশি বয়স হবে, তখন এই যে প্রবীণ নাগরিকদের প্রতি আমাদের কি কি কাজ করা উচিত সেই দিকেও আমাদের নজরদারি যদি আমরা দিই এবং ইনক্লুসিভ এবং সর্বস্পর্শী যদি আমরা হই, তবেই কিন্তু উইল বি অ্যাকসেপ্টেড বাই দ্য পিপল। আমার মনে হয় যে জনপ্রতিনিধিদের যে প্রকৃত শক্তি সেটা কিন্তু পদমর্যাদায় নয়, এবং মানুষের যত বেশি আমরা বিশ্বাসযোগ্যতা অর্জন করব, তত বেশি আমরা মানুষের কাছে আমরা যেতে পারবো। জনপ্রতিনিধিদের নিজ নিজ এলাকা নিয়মিত পরিদর্শন, প্রকল্প বাস্তবায়নের পর্যালোচনা, সামাজিক মাধ্যমে তথ্য ভিত্তিক ইতিবাচক প্রচারের পাশাপাশি ট্রান্সপারেন্সি অর্থাৎ স্বচ্ছতা বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করেছেন মুখ্যমন্ত্রী। জনপ্রতিনিধিদের নিয়মিত এলাকায় পরিদর্শন করা, সরকারি প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে তার সময়সীমা টাইমলাইনে হচ্ছে কিনা সেই বিষয়গুলো দেখা, এখানে সামাজিক যোগাযোগ মাধ্যম যেগুলো আমি একটু আগে বললাম তার ইতিবাচক, পজিটিভ এবং তথ্যভিত্তিক যে প্রচার সেইভাবে যাতে আমরা দেখবো, যারা করছে তাদের বিরুদ্ধেও আমরা বলবো যে এই ধরনের যে তথ্য তুমি দিচ্ছ সেটা ঠিক নয়, তার বিরুদ্ধেও বলা, কিন্তু নিজেদের চেষ্টা থাকবে যে আমি তথ্য ভিত্তিক এবং আমি ইতিবাচক পজিটিভ ঢঙে আমি প্রচার করব। অনেক সময় দুর্যোগের অবস্থা আসে, সেখানে দুর্যোগ পরিবেশে বা দুর্যোগের যখন অবস্থা দাঁড়ায় সেখানে সক্রিয় ভূমিকা গ্রহণ করা, এবং শিক্ষা আমাদের জন্য এবং স্বাস্থ্য আমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট। আমরা সবাই যাই, কিন্তু আরো বেশি করে বিভিন্ন জায়গায় স্কুল, কলেজ বা হসপিটাল, সেখানে কিভাবে উন্নয়ন করা যায় তার বিষয়ে আমাদের একটা সক্রিয় ভূমিকা থাকা দরকার, এবং সঠিক পরিকল্পনা, প্রপার এবং ট্রান্সপারেন্সি, সেইগুলো আপনারা নিশ্চয়ই এদিকে নজর রাখবেন। গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচিত প্রতিনিধিরাই সরকার ও সাধারণ মানুষের মধ্যে প্রধান সেতু বন্ধন। ফলে তাদের কার্যকারিতা, স্বচ্ছতা ও দায়বদ্ধতার উপরেই প্রশাসনিক বিশ্বাসযোগ্যতা অনেকাংশে নির্ভর করে। বর্তমান সময়ে দুর্নীতি, আমলাতান্ত্রিক জটিলতা ও জন অভিযোগ, এই তিনটি ইস্যু প্রায় প্রতিটি রাজ্যের প্রশাসনিক চ্যালেঞ্জ হিসেবে দেখা দেয়। এই প্রেক্ষাপটে জনপ্রতিনিধিদের স্বচ্ছতা এবং জবাবদিহিতার ওপর বিশেষ জোর দেওয়াকে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশ্লেষকরা। ত্রিপুরার মতো রাজনৈতিকভাবে সংবেদনশীল রাজ্যে জনবিশ্বাস ধরে রাখা একটি বড় চ্যালেঞ্জ। উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন, গ্রামীণ অবকাঠামো, কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষা, এই ক্ষেত্রগুলিতে কার্যকর ভূমিকা রাখতে না পারলে জনপ্রতিনিধিদের প্রতি কমে যেতে পারে আস্থা। সেই বাস্তবতারই প্রতিফলন দেখা গেছে মুখ্যমন্ত্রীর বক্তব্যে। উন্নয়নকে কেবল তাৎক্ষণিক সাফল্যের নিরিখে না দেখে দীর্ঘমেয়াদী পরিকল্পনার সঙ্গে যুক্ত করার ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী। শিক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তি, অবকাঠামো ও পরিবেশ, এই 5টি ক্ষেত্রে রয়েছে টেকসই নীতির প্রয়োজনীয়তা, যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বিধানসভা সদস্যদের সক্ষমতা বৃদ্ধি এবং নীতি প্রয়োগের মান উন্নত করার প্রচেষ্টা প্রশাসনিক সংস্কারের অংশ হিসেবেও বিবেচিত হচ্ছে এই কর্মশালায়। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।
সড়ক দুর্ঘটনায় গোল্ডেন আওয়ারের গুরুত্বকে সামনে রেখে কেন্দ্র সরকার চালু করেছে পিএম রাহাতের প্রকল্প। দুর্ঘটনার পর প্রথম 1 ঘন্টার মধ্যে চিকিৎসা পেলে বহু প্রাণহানি রোধ করা সম্ভব। এই বাস্তবতাকে ভিত্তি করে নগদবিহীন জরুরি চিকিৎসা নিশ্চিত করতে প্রযুক্তি নির্ভর ও আর্থিকভাবে সুরক্ষিত একটি কাঠামো গড়ে তোলা হয়েছে। ত্রিপুরাতেও প্রকল্পটি কার্যকর হয়েছে বলে জানিয়েছেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। প্রতি বছর দেশে উল্লেখযোগ্য সংখ্যক সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটে, যার মধ্যে বড় অংশ সময় মতো চিকিৎসা পেলে এড়ানো সম্ভব। বিভিন্ন গবেষণায় দেখা গেছে দুর্ঘটনার পর প্রথম 1 ঘন্টার মধ্যে হাসপাতালে ভর্তি করা গেলে প্রায় 50% মৃত্যু প্রতিরোধ করা যায়। এই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর উদ্যোগে চালু হওয়া পিএম ভারত প্রকল্পের লক্ষ্য হল দ্রুত জীবন রক্ষাকারী হস্তক্ষেপ নিশ্চিত করা, হাসপাতালগুলিকে আর্থিক নিশ্চয়তা দেওয়া এবং দুর্ঘটনার শিকারদের জন্য একটি সুসংগঠিত জরুরি প্রতিক্রিয়া ব্যবস্থা গড়ে তোলা। ত্রিপুরায়ও এই প্রকল্প কার্যকর হয়েছে বলে শুক্রবার সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। এই প্রকল্পের আওতায় যে কোনো শ্রেণীর সড়ক দুর্ঘটনার শিকার প্রত্যেক যোগ্য ব্যক্তি দুর্ঘটনার তারিখ থেকে 7 দিন পর্যন্ত সর্বোচ্চ 1.5 লক্ষ টাকা পর্যন্ত নগদবিহীন চিকিৎসার সুবিধা পাবেন। প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রকের ইলেকট্রনিক ডিটেইলড অ্যাক্সিডেন্ট রিপোর্ট বা EDAR প্ল্যাটফর্ম এবং জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের ট্রানজ্যাকশন ম্যানেজমেন্ট সিস্টেম বা TMS 2.0 এর সমন্বয়ে গঠিত প্রযুক্তি নির্ভর কাঠামোর মাধ্যমে। এই সমন্বিত ব্যবস্থায় দুর্ঘটনার রিপোর্টিং, হাসপাতালে ভর্তি, পুলিশ যাচাইকরণ, চিকিৎসা প্রশাসন, দাবি নিষ্পত্তি এবং চূড়ান্ত অর্থ প্রদান সমস্ত ধাপ সংযুক্ত থাকবে ডিজিটালভাবে। নির্দিষ্ট সময়সীমার মধ্যে পুলিশ যাচাইকরণ বাধ্যতামূলক করা হয়েছে। জীবনহানিবিহীন ক্ষেত্রে 24 ঘন্টা এবং জীবনহানিকর ক্ষেত্রে 48 ঘন্টার মধ্যে। এর ফলে নিশ্চিত হবে জরুরি পরিষেবায় স্বচ্ছতা এবং জবাবদিহিতা। হাসপাতালগুলিকে ক্ষতিপূরণ প্রদান করা হবে মোটর যান দুর্ঘটনা তহবিল MVAF থেকে। বিমাকৃত গাড়ির ক্ষেত্রে সাধারণ বীমা সংস্থাগুলির অবদানের মাধ্যমে অর্থ প্রদান করা হবে। অন্যদিকে বিমাবিহীন বা হিট অ্যান্ড রান ঘটনার ক্ষেত্রে ভারত সরকারের বাজেট বরাদ্দ থেকে যোগান দেওয়া হবে অর্থ। 141টা যে হাসপাতাল, তার মধ্যে যে কোনো জায়গায় যখন অ্যাক্সিডেন্ট হবে ওই পেশেন্টকে, ইনজুর্ড ব্যক্তিকে নিয়ে যাবে এবং তার চিকিৎসা পরিষেবা করতে হবে। 7 দিন ব্যাপী চিকিৎসা পরিষেবা এবং 1.5 লক্ষ টাকা হাসপাতাল, যে হাসপাতালে চিকিৎসা হবে সেখানে রোগীকে প্রদান করতে হবে না। যেই গাড়ি এখন ধরুন রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট হলো, যে গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট হলো সেই গাড়ির যদি ইন্স্যুরেন্স থাকে, ইন্স্যুরেন্স কোম্পানি সেই টাকা সম্পূর্ণ বহন করবে, হাসপাতালের টাকা। যদি আনইনসিওর থাকে, ধরুন গাড়ির ইন্স্যুরেন্স নেই, সেই টাকা ভারত সরকার বহন করবে এবং ডিএমরা যারা রয়েছেন, প্রত্যেক জেলায় 8টি জেলায় 8টা অ্যাকাউন্ট রয়েছে, RBI অ্যাকাউন্ট, ওই অ্যাকাউন্টের মাধ্যমে ভারত সরকার টাকা পাঠাবে এবং ওই হাসপাতালে যেখানে চিকিৎসা হবে সেই হাসপাতালে টাকা পৌঁছে যাবে। অর্থাৎ যিনি ইনজিউর্ড পারসন, তার আর হেডেক রইল না তার চিকিৎসা পরিষেবা সেখানে পেতে। 1.5 লক্ষ টাকা ম্যাক্সিমাম সে চিকিৎসা পরিষেবা পেতে পারে এবং যেই হাসপাতালে চিকিৎসা পরিষেবা হবে সেই হাসপাতাল, আমরা কি দেখি নরমালি পেশেন্টের কাছ থেকে পয়সা চাওয়া হয়, পেশেন্ট যদি পয়সা দিতে না পারে তার চিকিৎসা বন্ধ করে রাখা হয়। এই সিস্টেম নয়। কেন্দ্রীয় সরকার বলেছে, সুপ্রিম কোর্ট বলেছে যে ট্রিটমেন্ট ইজ ম্যান্ডেটরি। রাজ্য স্বাস্থ্য সংস্থার অনুমোদনের পর 10 দিনের মধ্যে দাবির অর্থ পরিশোধ করা হবে, যা হাসপাতালগুলির আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করবে। এছাড়া জেলা কালেক্টর বা জেলা ম্যাজিস্ট্রেটের সভাপতিত্বে জেলা সড়ক নিরাপত্তা কমিটির মনোনীত একজন অভিযোগ প্রতিকার কর্মকর্তা দুর্ঘটনাগ্রস্তদের অভিযোগ নিষ্পত্তি করবেন। এর মাধ্যমে জেলা পর্যায়ে কার্যকর তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। ওই
হাসপাতাল বিলগুলো রেজ করবে। আমাদের এখানে যিনি সিও রয়েছেন আয়ুষ্মান ভারতের শরৎ নায়ার, উনি স্বাস্থ্য দপ্তরকে প্রতিনিধিত্ব করছেন। আমাদের স্টেট একটা যে এজেন্সি রয়েছে, হেলথ এজেন্সি, তাদের কাছে বিলটা আসবে। তারা এটাকে স্ক্রুটিনি করে, এক্সামিন করে তারা ডিসিশন নেবেন হাসপাতাল যে বিলটা রেজ করেছে সেটা কতটুকু যথাযথ, অ্যাপ্রোপ্রিয়েট কিনা, তারপর ওই হাসপাতালকে বিল প্রদান করা হবে। আর যদি ভেহিকেল ইন্স্যুরেন্স না থাকে তবে তারা স্ক্রুটিনি করে পাঠাবেন। ভারত সরকার সেই টাকা ডিএম এর মাধ্যমে ডিএম এর অ্যাকাউন্টে দেবে এবং ডিএম ওই হাসপাতালকে সেই টাকা প্রদান করবে। আমাদের রাজ্যে আপনারা জানেন আয়ুষ্মান ভারত, চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা, প্রায় 20 লক্ষ মানুষ এই আইদার আয়ুষ্মান ভারত আর চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা তাতে কাভার্ড। এখন ধরুন কারোর 4 লক্ষ টাকা ট্রিটমেন্ট বাবদ খরচা হচ্ছে, 1.5 লক্ষ টাকা সে পাচ্ছে এই পিএম রাহত থেকে। তো আয়ুষ্মান ভারত তার নাম যদি রেজিস্টার্ড থাকে তো সেখান থেকে আমি 5 লক্ষ টাকা পাচ্ছি। তবে আয়ুষ্মান ভারত থেকেও তার টাকা সেখানে আমরা মার্চ করে একসঙ্গে চিকিৎসা পরিষেবা করা যেতে পারে। তবে 5 লক্ষ আর্থিক সীমাবদ্ধতার কারণে যাতে কোনো দুর্ঘটনার শিকার ব্যক্তি জীবন রক্ষাকারী চিকিৎসা থেকে বঞ্চিত না হন তা নিশ্চিত করাই এই প্রকল্পের মূল লক্ষ্য। বিশেষজ্ঞদের মতে জরুরি চিকিৎসা ব্যবস্থাকে প্রযুক্তিগতভাবে একীভূত করে সড়ক নিরাপত্তা ও জরুরি স্বাস্থ্য ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারবে এই উদ্যোগ। ভিউ রিপোর্ট, নিউজ নাও। বন্ধনে সীমান্ত অনুপ্রবেশ। সোনামুড়া এলাকায় ফের অবৈধ অনুপ্রবেশের ঘটনায় 2 ব্যক্তির আটক করেছে পুলিশ। দুর্গাপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় এক বাংলাদেশি নাগরিক ও এক ভারতীয় দালালকে। ধৃতদের বিরুদ্ধে 2025 সালের ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স আইন এবং 2023 সালের ভারতীয় ন্যায় সংহিতার সংশ্লিষ্ট ধারায় রুজু করা হয়েছে মামলা। আটক বাংলাদেশি নাগরিক ইয়াসিন আরাফাত কুমিল্লা জেলার কোটোয়ালি থানার সংরাইজ এলাকার বাসিন্দা। অন্যদিকে আটক ভারতীয় দালাল আব্দুল খয়ের সিপাহীজলা জেলা সোনামুড়া থানার অন্তর্গত দুর্গাপুর এলাকার বাসিন্দা। সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের উদ্দেশ্যে ওই বাংলাদেশি যুবককে সহযোগিতা করেছিলেন স্থানীয় দালাল। ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং এর সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। আজকে আমাদের যে সোনামুড়া থানার অন্তর্গত যে দুর্গাপুর আছে বর্ডার এরিয়া, এখান থেকে একজন বাংলাদেশি ন্যাশনাল এবং একজন ইন্ডিয়ান টাউটকে গ্রেপ্তার করা হয়। যিনি বাংলাদেশে যে নাগরিক, ওনার নাম হলো ইয়াসিন আরাফাত, বয়স 19, পিতা মৃত মাসুক মিয়া, আর ওনার গ্রামের নাম সংরিজ, যা কোতোয়ালি থানার অন্তর্গত, জেলা কুমিল্লা, বাংলাদেশ। এবং অন্যজন যিনি ইন্ডিয়ান টাউট, যিনি ওনাকে বিভিন্ন থাকতে সাহায্য করেছেন এবং আশ্রয় দিয়েছিলেন, ওনার নাম হলো আবুল খায়ের, পিতার নাম তাহের মিয়া, দুর্গাপুর ওয়ার্ড নম্বর 2, আমাদের সোনামুড়া থানার অন্তর্গত। তো এই নিয়ে আমাদের সোনামুড়া থানাতে একটা মামলা নেওয়া হয়, যার মধ্যে ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার অ্যাক্ট আছে, নতুন যে আইন, এবং বিএনএস অ্যাক্ট আছে। তো আমরা আগামীকালকে ওনাদেরকে মহামান্য আদালতে প্রেরণ করব। এখন আমাদের যে সোনামুড়া থানার পুলিশের টিম ওনাদেরকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে এবং ওনাদের কাছ থেকে এখন পর্যন্ত অনেক তথ্য পাওয়া গেছে, যারা এইসব বেআইনি কাজের সঙ্গে যুক্ত আছেন বলে তারা বলেছে। তো এইগুলি আমরা সত্যতা যাচাই করে আমরা অবশ্যই তাদের এগেনস্টে আইনত ব্যবস্থা নেব। থ্যাংক ইউ। ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনের প্রাক মুহূর্তে খসড়া ভোটার তালিকা প্রকাশকে ঘিরে শুরু হয়েছে প্রশাসনিক তৎপরতা ও রাজনৈতিক জল্পনা। 2025 সালের 1 অক্টোবর প্রকাশিত সর্বশেষ তালিকার ভিত্তিতে নির্বাচন আয়োজনের সিদ্ধান্তে নতুন ভোটারদের অংশগ্রহণ নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন। নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে গণতান্ত্রিক অন্তর্ভুক্তি, আইনি সীমাবদ্ধতা এবং রাজনৈতিক কৌশল, এই 3টি বিষয়ই এখন আলোচনার কেন্দ্রে।
ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনকে ঘিরে জোরদার হয়েছে প্রশাসনিক তৎপরতা। খসড়া ভোটার তালিকা প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছে ত্রিপুরা স্টেট ইলেকশন কমিশন। দাবি ও আপত্তি গ্রহণ চলছে 6 মার্চ পর্যন্ত। নিষ্পত্তি হবে 10 মার্চের মধ্যে এবং 13 মার্চ প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা। এরপরেই যে কোনো সময় নির্বাচনী তফসিল ঘোষণার রয়েছে সম্ভাবনা। রাজ্য নির্বাচন কমিশন স্পষ্ট করেছে 2025 সালের 1 অক্টোবর ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া প্রকাশিত ত্রিপুরার সর্বশেষ চূড়ান্ত ভোটার তালিকাকেই ধরা হবে ভিত্তি বছর হিসেবে। অর্থাৎ এই তারিখ পর্যন্তই যাদের নাম অন্তর্ভুক্ত হয়েছে তারাই এডিসি নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। আর এখানেই তৈরি হয়েছে বিতর্ক। সাধারণত প্রতি বছর জানুয়ারিতে সংশোধিত ভোটার তালিকা প্রকাশিত হয়, কিন্তু চলতি বছরে সেই আপডেট প্রকাশ না হওয়ায় 1 অক্টোবরের পর যারা 18 বছরে পা দিয়েছেন এই নির্বাচনে অংশ নিতে পারবেন না তারা। নতুন ভোটারদের অন্তর্ভুক্তির সাংবিধানিক ক্ষমতা কেবল জাতীয় নির্বাচন কমিশনের হাতে থাকায় রাজ্য নির্বাচন কমিশনের পক্ষে সম্ভব নয় তালিকা সংশোধন করা। নির্বাচন প্রক্রিয়া পরিচালনার জন্য 8 জেলার জেলা শাসকদের নিয়োগ করা হয়েছে জেলা নির্বাচন আধিকারিক হিসেবে। পাশাপাশি 28টি আসনের জন্য নিয়োজিত হয়েছেন পৃথক নির্বাচন নিবন্ধন আধিকারিকও। ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে সম্ভাব্য ভোট কেন্দ্রের তালিকাও। এক্ষেত্রে প্রশাসনিক স্তরে প্রস্তুতি কার্যত সম্পূর্ণতার দিকে। এদিকে 13 মার্চ থেকে রাজ্যের বিধানসভা অধিবেশন শুরু হওয়ার কথা। 6 মার্চের বিএসসি বৈঠকে অধিবেশনের মেয়াদ চূড়ান্ত হবে। রাজনৈতিক মহলের অনুমান বিধানসভা অধিবেশন চলাকালীন সময়ে ঘোষণা হতে পারে এডিসি নির্বাচন। এতে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে শাসক ও বিরোধী উভয় শিবিরের কৌশলগত অবস্থান। এডিসি নির্বাচন বরাবরই ত্রিপুরার উপজাতি রাজনীতির কেন্দ্রবিন্দু। এই পরিষদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা এবং স্থানীয় শাসন কাঠামোয় তার প্রভাবিত করে রাজ্যের বৃহত্তর রাজনৈতিক সমীকরণকেও। তবে নতুন ভোটারদের সম্ভাব্য বঞ্চনা প্রশ্ন তুলছে গণতান্ত্রিক অন্তর্ভুক্তির পরিধি নিয়ে। একদিকে নির্বাচন নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করার সাংবিধানিক বাধ্যবাধকতা, অন্যদিকে প্রাপ্তবয়স্ক নাগরিকদের ভোটাধিকারের নিশ্চয়তা। এই দুইয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করাই এখন বড় চ্যালেঞ্জ। আইনগতভাবে রাজ্য নির্বাচন কমিশনের অবস্থান স্পষ্ট হলেও বাস্তবতায় বহু তরুণ ভোটার প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগে হারাতে পারেন সুযোগ। এতে ভোটের ফলাফলে সরাসরি প্রভাব পড়বে কিনা তা এখনই বলা কঠিন, তবে রাজনৈতিক বার্তায় পড়তে পারে এর প্রভাব। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। নারী ও শিশুদের বিরুদ্ধে অপরাধ প্রতিরোধে সচেতনতা গড়ে তুলতে এডিনগর পুলিশ মাঠ থেকে বিশাল বাইক র্যালির আয়োজন করে ত্রিপুরা পুলিশের মহানির্দেশক অনুরাগের উপস্থিতিতে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন বাহিনীর শতাধিক সদস্য। সর্বশেষ তথ্য পরিসংখ্যানে অপরাধের হার কিছুটা কমলেও গার্হস্থ্য সহিংসতা ও শিশু নির্যাতনের ঘটনা অনেকটাই অস্বস্তিকর। নারী ও শিশুদের বিরুদ্ধে অপরাধ রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যকে সামনে রেখে ত্রিপুরা পুলিশের উদ্যোগে এডিনগর পুলিশ মাঠ থেকে সুবিশাল বাইক র্যালির আয়োজন করা হয় শুক্রবার। র্যালির সূচনা করেন রাজ্য পুলিশের মহানির্দেশক আইপিএস অনুরাগ। উপস্থিত ছিলেন বিভিন্ন শাখার শীর্ষ পুলিশ আধিকারিকেরাও। এদিন আগরতলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পরিক্রমা করে জনসাধারণের উদ্দেশ্যে নারী ও শিশু সুরক্ষার বার্তা পৌঁছে দেয় র্যালিটি। মোট 540টি বাইক অংশ নেয় এই কর্মসূচিতে। র্যালিতে অংশগ্রহণ করেন বিএসএফ, সিআরপিএফ, ত্রিপুরা স্টেট রাইফেলস, ত্রিপুরা পুলিশ এবং ত্রিপুরা স্টেট উইমেন পুলিশ সহ অন্যান্য পুলিশ কর্মীরা। 2026 সালের প্রথম দিকের রিপোর্ট অনুযায়ী 2025 সালে ত্রিপুরায় নারীদের বিরুদ্ধে অপরাধের ঘটনা আগের বছরের তুলনায় হ্রাস পেয়েছে 8.1%। একই সঙ্গে 2025 সালে সার্বিক অপরাধের হার 8.20% কমেছে বলে ইঙ্গিত করছে সরকারি তথ্য। তবে অপরাধ কমলেও চিত্র পুরোপুরি আশাব্যঞ্জক নয়। স্বামীদের দ্বারা নিষ্ঠুরতা, পারিবারিক বিরোধ, শারীরিক হামলা এই ধরনের অভিযোগ এখনো নথিভুক্ত হচ্ছে নিয়মিতভাবে। অর্থাৎ গার্হস্থ্য সহিংসতা এখনো হয়ে রয়েছে একটি বড় সামাজিক চ্যালেঞ্জ। শিশু সুরক্ষা সংক্রান্ত রিপোর্টে উঠে এসেছে আরও উদ্বেগজনক তথ্য। গবেষণা অনুযায়ী রাজ্যে প্রায় 1/5 শিশু কোনো না কোনোভাবে শারীরিক, যৌন বা মানসিক সহিংসতার শিকার।
বিশেষত পরিবারের ভেতরে শিশুদের বিরুদ্ধে সহিংসতার হার বেশি, যা প্রতিরোধে কেবল আইন নয়, এই ক্ষেত্রে প্রয়োজন সামাজিক মনোভাবের পরিবর্তনও। कि त्रिपुरा पुलिस आपके लिए हर समय 24/7 अवेलेबल है। सभी पुलिस स्टेशन पर हमने वुमेन हेल्प डेस्क बनाई है। इसके अलावा जो हमारा नंबर है 112 हेल्पलाइन पर आप कहीं से भी किसी समय भी कॉल कर सकते हैं और साथ के साथ आपको किसी भी इमरजेंसी में आपको जहाँ पे भी सहायता की जरूरत है वो सहायता प्रदान की जाएगी। जो नियरेस्ट पुलिस स्टेशन है या नियरेस्ट मोबाइल है आपके लोकेशन के पास है, वहाँ पर वो इमीडिएटली पहुँचेगा। ये तो हुआ एक इमीडिएट। दूसरा हुआ क्राइम को रोकने के लिए अवेयरनेस जो पब्लिक में होनी है वो भी एक बहुत महत्वपूर्ण चीज है। और आजकल विशेष रूप से जो साइबर क्राइम्स हैं, साइबर क्राइम में आजकल क्या हो रहा है कि फोटोग्राफ्स या किसी का मौत करके फोटोग्राफ, ऑब्जेक्शनेबल फोटोग्राफ्स वो सोशल मीडिया पर डाल दिए जाते हैं। इसके बारे में कुछ भी उसके बारे में लिखा जाता है सोशल मीडिया की, जो कि बहुत ही लोगों तक उपलब्ध होता है और उससे उसका इंफॉर्मेशन होता है या उसके बारे में गलत बात लिखी जाती है। तो कई बार जो छोटे बच्चे होते हैं वो अनजाने में नहीं समझते। নারীদের সুরক্ষায় রাজ্যে 24/7 টোল ফ্রি হেল্পলাইন 1091 চালু রয়েছে, যেখানে বাংলা ও ককবরক ভাষায় পরিষেবা প্রদান করা হয়। এছাড়া রাজ্য জুড়ে 9টি সম্পূর্ণ মহিলা পুলিশ স্টেশন কার্যকর রয়েছে, যা আরও সংবেদনশীল ও সহজলভ্য করেছে অভিযোগ দায়ের ও তদন্ত প্রক্রিয়াকে। শিশুদের সুরক্ষায় পক্সো আইনের অধীনে নির্দিষ্ট প্রোটোকল অনুসরণ করা হয়। এই আইনের আওতায় যৌন অপরাধ সংক্রান্ত মামলায় 24 ঘন্টার মধ্যে মহিলা চিকিৎসকের মাধ্যমে মেডিকেল পরীক্ষা সম্পন্ন করার বিধান রয়েছে, যাতে প্রমাণ সংরক্ষণ ও ন্যায় বিচার নিশ্চিত করা যায়। তবে আইন বিশেষজ্ঞদের মতে নতুন ফৌজদারি আইন তথা ভারতীয় ন্যায় সংহিতা সম্পর্কে পুলিশ কর্মীদের নিয়মিত প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইনের ধারাবাহিক আপডেট ও পেশাগত দক্ষতা বাড়ানো ছাড়া সম্ভব নয় কার্যকর তদন্ত ও দোষীদের শাস্তি নিশ্চিত করা। কেবল প্রশাসনিক পদক্ষেপ যথেষ্ট নয়, বাল্যবিবাহ, মাদকাসক্তি ও নারী অধিকার বিষয়ে বিস্তৃত জনসচেতনতা গড়ে এক্ষেত্রে অত্যন্ত প্রয়োজন বলে মনে করছেন তথ্যবিজ্ঞ মহল। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় সমাজ সংগঠনগুলিকে এই প্রচেষ্টায় যুক্ত করা না গেলে নির্মূল করা কঠিন হবে অপরাধের মূল কারণ। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। কৃষিক্ষেত্রে মাটির পরীক্ষণ থেকে শুরু করে ফসল তোলা পর্যন্ত স্যাটেলাইট মাধ্যমে নিয়ন্ত্রণের ব্যবস্থাপনার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। জাতীয় মানের সঙ্গে সমতা রেখে এগিয়ে যেতে হবে ত্রিপুরাকে। নাবার্ডের স্টেট ক্রেডিট সেমিনারে উঠে আসলো এই বিষয়গুলি। নাবার্ড ত্রিপুরা স্টেট ক্রেডিট সেমিনার 2025-26 অনুষ্ঠিত হয় শুক্রবার। সেমিনারে উপস্থিত ছিলেন নাবার্ডের জেনারেল ম্যানেজার অনিল এস কোটমায়ার। বক্তব্য রাখতে গিয়ে কৃষিতে মৃত্তিকা পরীক্ষণ করে থেকে শুরু করে ফসল তোলা পর্যন্ত স্যাটেলাইট ব্যবস্থাপনার ওপর গুরুত্ব আরোপ করেন নাবার্ডের জেনারেল ম্যানেজার অনিল এস কোটমায়ার। কুমারঘাটে বেবিকর্ন চাষের ব্যাপক সম্ভাবনার মধ্য দিয়ে এই অঞ্চলের স্বাভাবিক জীবন জীবিকা উন্নয়নের সম্ভাবনা বিষয়টিও তুলে ধরেন তিনি। MapMyCrop is a geo satellite company which is monitoring everything through satellite. So what will happen from start, from soil testing up to the harvesting, entire thing will be cropped on the satellite. So all 50 hectares of land we have mapped, and 50 hectares what we will be doing, we'll start with the soil testing first, which it is through geo satellite only, and these things, and therein we will be growing baby corn. And this baby corn, there is an industry in Kumarghat, they will be buying out all the baby corn which is produced in 60 or 70 days, and this will be packed. It is already export-oriented unit, and this cycle will continue for 2-3 cycles. And this way we will be developing a business cycle for these 50 hectares of land, which will be replicated for our other activities. So that way, one livelihood activities, this is what type of clusters we are trying to develop. And then
সালে বিকশিত ভারতের সঙ্গে বিকশিত ত্রিপুরা গড়তে জাতীয় মানের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে বলেও ইডেন জানিয়েছেন নাবার্ডের জেনারেল ম্যানেজার। We have to focus on agrarian activities, and with that we can take the Tripura's economy to the next level, because even though, as I said in the beginning, our economy is growing, but we have miles to go before we reach to that level. Our aim is reaching the Viksit Bharat by 2047. For that, our India's per capita is around $2,835, which has to be taken up to almost $17,000 to $20,000 by 2047. That is a huge task, and at our level, even if we think our per capita is still lower than the national level, we'll have to go beyond the national level, and then we'll have to reach to that level to reach the ত্রিপুরার জন্য নাবার্ড স্টেট ফোকাস পেপারে অগ্রাধিকার খাতের জন্য 12,664 কোটি টাকার ঋণের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে রাজ্যের অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করার জন্য জোর দেওয়া হয়েছে কৃষি এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উপর। মূল লক্ষ্যের ক্ষেত্রগুলির মধ্যে রয়েছে গ্রামীণ অবকাঠামো শক্তিশালীকরণ, কৃষি যান্ত্রিকীকরণ বৃদ্ধি, জৈব চাষ বৃদ্ধি এবং বাঁশ ভিত্তিক শিল্প ও পর্যটন প্রচার। কৃষি, ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং গ্রামীণ অবকাঠামোতে ঋণ প্রবাহ বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে স্টেট ক্রেডিট সেমিনারে। স্থানীয় উদ্যোক্তাদের উৎসাহিত করা, বিশেষ করে কৃষি প্রক্রিয়াকরণ, খাদ্য প্রক্রিয়াকরণ, তাঁত এবং হস্তশিল্প খাতে কর্মসংস্থান সৃষ্টি করার ওপরও দেওয়া হয়েছে গুরুত্ব। ক্রেডিট ডিপোজিট অনুপাত উন্নত করা এবং ব্যাংকিং পরিষেবা সম্প্রসারণ করার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে স্টেট ক্রেডিট সেমিনারে। এদিনের এই অনুষ্ঠানে স্টেট ফোকাস পেপারের আনুষ্ঠানিক আবরণ উন্মোচন করে নাবার্ড। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন নিউজ নাওয়ের পর্দায়। নমস্কার।